জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরাই। আমরা ধীরে ধীরে আর্মেনিয়ান ঘাট পেরিয়ে এবার চলে আসছি হাওড়া ব্রিজের তলদেশের দিকে। এই হাওড়া ব্রিজের নিচে আজকে চলুন যাওয়া যাক এবং দেখা যাক হাওড়া ব্রিজের ঠিক তলদেশে কি রয়েছে। ক্রুজ রাইডের যে টিকিট মূল্য তার পুরো চার্ট এখানে দেওয়া রয়েছে। এই ঘাটেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গঙ্গা আরতি চলছে। তার সামনে রয়েছে এইরকম একটা ছোটখাটো ক্যাফে। এই ক্যাফেতে আপনি নানা রকম খাবারই পেয়ে যাবেন। এখানে একটু দাম কেমন রয়েছে? লস্যি হচ্ছে 40 টাকা, হ্যাঁ, আর এদিকে পকোড়া চিকেন মগা 2600 টাকা। আচ্ছা, Fish fry ওই যে চিতার আগুন কিন্তু এখনো জ্বলছে। হায় গো ললিতা সখী আবার দেখি পুনরায়। গঙ্গা বক্ষে ভ্রমণ, যে ভ্রমণ করতে গিয়ে একদিকে দেখবেন নদী তীরের পার্কে প্রেমিক প্রেমিকাদের প্রেম খুনসুটি, অন্যদিকে দেখবেন শ্মশানের জ্বলন্ত চিতা, শুনবেন স্বজন হারানোর কান্না। হাওড়া ব্রিজের নিচের নিস্তব্ধতার পাশাপাশি এই যাত্রাপথে থাকবে সারদা মায়ের স্মৃতি বিজড়িত মায়ের ঘাট, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিক্ষেত্র, থাকবে ঐতিহাসিক আর্মেনিয়াম ঘাট, বিবাদীবাগ স্টেশন, স্ট্র্যান্ড রোড ঘাট, চাঁদপাল ঘাটের মতো একাধিক ইতিহাস বিজড়িত স্থান। তবে শুধু এটুকুই নয়, 90 মিনিটের গঙ্গাবক্ষে এই ভ্রমণে সুযোগ মিলবে গঙ্গারতি দেখারও, থাকবে ক্রুজেই নাচ গানে মেতে ওঠার। তবে আর দেরি কেন, চলুন শুরু করা যাক গঙ্গা বক্ষে স্বপ্নের ভ্রমণ। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্কে, বাবুঘাটের কোল ঘেঁষা এই পার্কের পাশ থেকেই একদম প্রতিদিন এখানে ক্রুজ ভ্রমণ হয়। হ্যাঁ, গঙ্গার বুকে এই ক্রুজ ভ্রমণ কিন্তু বেশ অভিনব। তবে কলকাতায় এটা একদম নতুন সেটা আমি বলবো না, এটা বেশ কিছু বছর ধরে চলে আসছে। এই ক্রুজ ভ্রমণের মাধ্যমে আপনি গোটা কলকাতার বিভিন্ন ঘাট ঘুরে দেখতে পাবেন, আর সেই সঙ্গে পারবেন হাওড়ার ব্রিজের তলদেশটা দেখতে। তো সব মিলিয়ে বেশ একটা এক্সাইটেড একটা ভ্রমণ আজ হতে চলেছে, আর সেটাই করানোর জন্য আজ আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্কে। তো পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই অভিনব ক্রুজ ভ্রমণটা। আপনারা কিভাবে আসবেন এই মিলেনিয়াম পার্কে? দেখুন, মিলেনিয়াম পার্কে আসার অনেকগুলো মাধ্যমেই রয়েছে। ট্রেন রয়েছে, ট্রেনে যদি আপনারা আসেন বিবাদীবাগ স্টেশনে নামবেন, ওখান থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ। আর যদি আপনারা মেট্রোতে আসেন, আগে নামতে হতো এসপ্ল্যানেডে, এখন যদি আরেকটু কাছাকাছি আপনারা নামতে চান সেক্ষেত্রে আপনারা মহাকরণ স্টেশনে নামতে পারেন। মানে এসপ্ল্যানেড স্টেশনে আগে নামবেন মেট্রো স্টেশনে, ওখান থেকে নেমে গ্রিন লাইন ধরে আপনারা নেমে পড়বেন মহাকরণ স্টেশনে, যেটা হাওড়া ময়দানের দিকে আসছে। আর বাসে তো আপনারা জানেন বাবুঘাটের পরেই মিলেনিয়াম পার্ক, যে কোনো বাস, যে বাসগুলো এই রুটে আসে মিলেনিয়াম পার্কে সেই রুট ধরে আপনারা এসে নেমে পড়তে পারেন। এতগুলো রাস্তা রয়েছে আপনার এই মিলেনিয়াম পার্কে আসার। এই যে দেখছেন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে বিল্ডিং রয়েছে, ঠিক এই বিল্ডিংয়ের উল্টো দিকেই রয়েছে এই শিপিং জেটি লেখার যে গেটটা, এই গেটটা। এখান থেকেই কলকাতা হেরিটেজ ক্রুজ রাইডের টিকিট আপনাদের কেটে নিতে হবে। আর যেটা বলছিলাম যে এই দিকটায় যদি আপনারা দেখেন, এই যে সামনে আমার হাত বরাবর যদি একটু খেয়াল করেন আপনারা, এই যে রেল স্টেশনটা রয়েছে ওটাই কিন্তু বিবাদীবাগ স্টেশন। ওই স্টেশন থেকে নেমে আপনারা সোজা এই দিকে হেঁটে মিলেনিয়াম পার্কের সামনে চলে আসতে পারেন। এই হেরিটেজ ক্রুজ রাইডের যে টিকিট মূল্য তার পুরো চার্ট এখানে দেওয়া রয়েছে। দুজন হলে কত টাকা, 169 টাকা পার হেড, এবং সেই হিসাব করলে আপনার কত টাকা
ভাড়া পড়বে পুরো 20 জন অবধি হিসেব দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সোম থেকে শুক্রবার টাইমিং হচ্ছে 6টা থেকে, মানে এই যে ক্রুজটা এটা 6টা থেকে ছাড়ে। আর শনি এবং রবিবার এবং গভর্নমেন্ট হলিডেজের ক্ষেত্রে মানে ছুটির দিনের ক্ষেত্রে সেটা 5টায় একটা ক্রুজ ছাড়ে, আর একটা ক্রুজ ছাড়ে 6:45-এ। এখন আমরা রয়েছি মিলেনিয়াম পার্কের মধ্যে, কারণ আমরা একটু আগে আগে চলে এসেছি, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। সেই সূত্রে আপনাদের জানিয়ে রাখি, টিকিট মূল্য এখানে মাথা পিছু 169 টাকা করে। 3 বছরের নিচে বাচ্চাদের এখানে টিকিট লাগে না। আর মিলেনিয়াম পার্কে ঢোকার জন্য কোনো টিকিটই লাগে না, এখানে একদম বিনামূল্যে আপনাদের প্রবেশ করতে পারবেন। এবং মিলেনিয়াম পার্কের ভেতরটা কিন্তু বেশ সুন্দর, জানেন তো, প্রচুর মানুষ এখানে এসে একটু অবসরে সময় কাটায়। এখন বাজে ঠিক 5:30। কিছুক্ষণ আমরা বসেছিলাম মিলেনিয়াম পার্কে, তো এবার আমরা যাব ওইখানে লাইন দেওয়ার জন্য, কারণ লাইন পড়ে, বুঝলেন। তার একটু আগে আগে গেলে আপনাদের একটা ভালো জায়গায় বসে দেখাতে পারবো। তবে মিলেনিয়াম পার্ক সম্বন্ধে আপনি যদি আমাকে বলতে বলেন, এটা বেসিক্যালি একটা কাপেল পার্ক। অনেকে আসেন গঙ্গা পাড়ে হাওয়াও খেয়ে যান, কিন্তু আপনারা যারা একটু সময় কাটাতে চান নিজের আপনজনকে নিয়ে বা আপনার বন্ধু বান্ধব নিয়ে এলেও আপনারা এখানে গঙ্গার পাড়ে থাকতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা এই মিলেনিয়াম পার্কে এসেও একটু সময় কাটিয়ে যেতে পারেন। তো চলুন আমরা এবার মিলেনিয়াম পার্ক থেকে বেরিয়ে ক্রুজ রাইডের জন্য যে লাইন হয় সেখানে যাই, এবং তারপরে ক্রুজ রাইডটা এবার আস্তে আস্তে আমরা উপভোগ করা শুরু করি। আপনাদের বলছিলাম যে একটু তাড়াতাড়ি গিয়ে চলুন, সামনের দিকে জায়গা নেব, কিন্তু যা পরিস্থিতি, এই যে শিপিং যেটি যে এখান থেকে প্রবেশ করতে হবে, তো তার আগে লাইন কিন্তু এখন বেশ বড় পড়ে গেছে। এই যে যেখান থেকে আপনারা টিকিটটা কাটছেন তার পাশেই দেখবেন প্রচুর খাবারের দোকান রয়েছে। এখানে লেস, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে ফ্রুটি, বিভিন্ন খাবারের দোকান রয়েছে। এদিকে আপনারা যদি যান, এদিকে দেখবেন পকোড়া, তারপরে পেস্ট্রি, ওদিকে আপনার বিভিন্ন ধরনের প্যাটিস, সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনারা চাইলে কিনে নিয়ে ক্রুজে যেতে পারেন। ওখানে কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে ওখান থেকেই কিনে খেতে হবে বা কিছু। আপনারা চাইলে বাইরে থেকেও খাবার কিনে নিয়ে সেটা আপনি ক্রুজের মধ্যে গিয়ে খেতে পারেন। ঠিক 5:40 নাগাদ লাইন ছাড়লো, এবং লাইন ছাড়ার পরে এইদিকে দেখছেন, এইদিকে দাঁড়িয়ে রয়েছে ক্রুজ, এবং ওই ক্রুজে গিয়ে আমরা উঠবো। লাইন কিন্তু বেশ বড় ছিল। এবার ভেতরে যাওয়ার পালা। ভেতরে গিয়ে চলুন দেখা যাক যে ক্রুজে কীরকমভাবে সাজানো রয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাই হলো হেরিটেজ ক্রুজ বেড। এটা আর কি আমাদের যে একটা শিল্পের নৈপুণ্য এখানে তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে ভেতরটাও বেশ সুন্দর করে কিন্তু এইভাবে বেশ সাজানো গোছানো একটা ক্রুজ আপনারা এখানে এলে দেখতে পাবেন। কলকাতার বুকে সচরাচর এইরকম জিনিস দেখা যায় না। এটা আমি বারবার আগেও বলেছি আপনাদের, যে এটা বহুদিন আগের থেকে চালু হয়েছে, তবে খুব একটা মানুষ আমার মনে হয় না জানে। যারা জানেন না তাদের জন্য নিশ্চয়ই এটা ইউনিক কিছুই হবে। আপনারা অবশ্যই আসুন এখানে, আর এসে একবার হলেও এই ক্রুজ ভ্রমণ করে দেখুন। চলুন ভেতর দিকে যাওয়া যাক, এবং ভেতরে গিয়ে আস্তে আস্তে আপনাদের সবটা দেখানো শুরু করা যাক। এই দিকটা হলো ক্রুজের একদম সামনের দিকটা। এই দিকটাতে আমরা বসার জায়গা পেয়েছি, আর এরকম চারদিকে প্রচুর সিটের বন্দোবস্ত করার রয়েছে, এবং সেই সিটগুলো আপনারা নিয়ে বসে যেতে পারেন। আপনার পছন্দসই জায়গাতে আপনি বসতে পারেন, যেখান থেকে ভিউটা ভালো পাবেন সেখানে অবশ্যই বসবেন। আর ঠিক তার সামনে রয়েছে এইরকম একটা ছোটোখাটো ক্যাফে। এই ক্যাফেতে আপনি নানা রকম খাবারই পেয়ে যাবেন। এখানে নানা ধরনের চপ, কাটলেট এবং চিকেন পকোড়ার ব্যবস্থা করা রয়েছে। এদিকে রয়েছে বোধহয় লস্যি, কোল্ড ড্রিঙ্কস, সব কিছু এখানে রয়েছে। দাদারা এখানে দায়িত্ব রয়েছে। দাদা এগুলোর দাম কেমন রয়েছে? লস্যি হচ্ছে 40 টাকা। হ্যাঁ, আর এদিকে পকোড়া, চিকেন মগা 2600 টাকা। আচ্ছা, পিস প্রায় 100 টাকা। টেবিল আছে, পিস চপ আছে, ভেজ চপ আছে 30 টাকা করে। 30 টাকা করে। তো আপনারা শুনলেন যে দাম কেমন রয়েছে এইখানের খাবার দাবারে।
এখন বাজে 6:10 আর এই মুহূর্তে ক্রুজ ছাড়লো। 6টায় ছাড়ার কথা ছিল, একটু সমস্যাও হয়েছিল উপরে, যার জন্য সামান্য দেরি হয়েছে। তবে খুব বেশি দেরি হয়নি, 10 মিনিট লেট। বাঙালির কাছে 10 মিনিট লেটটা কোনো ব্যাপারই না। তো সেখান থেকে 6:10 একদম ছাড়লো হচ্ছে ক্রুজ। প্রথম ক্রুজ যাচ্ছে হচ্ছে হাওড়া ব্রিজের দিকে। আচ্ছা, গঙ্গার বুকে যখন চলছি তখন বিভিন্ন ঘাট দেখবো, এটাই তো স্বাভাবিক বলুন। এই যে আমরা যে ঘাট থেকে উঠলাম ক্রুজে, মিলেনিয়াম পার্কের যে ঘাটটা থেকে, সেখান থেকে আরেকটু এগিয়ে তারপরেই রয়েছে ফেয়ারলি ঘাট। এই ঘাটটার পরে কিন্তু আর একটা ঘাটে সাওয়ার হচ্ছে লোকেরা। এদিকে তো পার্কের বিভিন্ন অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বসে প্রচুর মানুষ আড্ডা মারে। আর ঠিক তার উল্টো দিকে আমি যদি ক্যামেরাটা ঘোরাই, এই দিকে দেখতে পাচ্ছেন ওই যে দূরে আমাদের জাতীয় পতাকা উঠছে যে জায়গাটা, ওটাই কিন্তু হাওড়া স্টেশন। এখন আমি এখান থেকে পুরো দেখতে পাচ্ছি যে এখন ঘড়ির কাঁটায় বাজে 6:18। আর এই মুহূর্তে হাওড়া স্টেশনে যে আলোগুলো সেগুলো কিন্তু জ্বলে উঠেছে, আর বেশ সুন্দর লাগছে এই গঙ্গা বক্ষ থেকে হাওড়া স্টেশনকে দেখতে। আমরা ধীরে ধীরে আর্মেনিয়ান ঘাট পেরিয়ে এবার চলে আসছি হাওড়া ব্রিজের তলদেশের দিকে। আমরা বহুবার যেখানে গিয়েছি বাইরে হাওড়া ব্রিজ ক্রস করে তারপরে হাওড়া স্টেশনে গিয়েছি, কিন্তু কোনোদিন হাওড়ার ব্রিজের নিচে ঠিক কী আছে সেটা দেখা হয়নি। তো আজকের সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি একদম হাওড়া ব্রিজের তলদেশের দিকে। আপনাদের জানিয়ে রাখি 1943 সালে এই হাওড়া ব্রিজ চালু হয়েছিল। আর আপনারা সকলেই জানেন যে এটা একটা আলাদা ধরনের ঐতিহ্য বহন করে, কারণ এটাই হচ্ছে সেই ক্যান্টিলিভার সেতু। সোজা বাংলা ভাষায় বলতে গেলে এই সেতুটা দেখছেন, এই সেতু কিন্তু কোনো থাম্বা নেই নিচে। আপনাদের দেখাবো সেই দৃশ্য আজকের একদম নিচ দিয়ে। আর এই থাম্বা নেই, তাও কিভাবে যে একটা হুগলি নদী এপার থেকে ওপার হাওড়া ব্রিজটা দাঁড়িয়ে রয়েছে, সত্যি অবাক করার মতো একটা বিষয় তো অবশ্যই। তাই এই হাওড়া ব্রিজের নিচে আজকে চলুন যাওয়া যাক এবং দেখা যাক হাওড়া ব্রিজের ঠিক তলদেশে কি রয়েছে। আমরা ধীরে ধীরে এগিয়ে আসছি একদম হাওড়া ব্রিজের নিচের দিকে। উপরে দেখতে পাচ্ছেন বহু মানুষ এই মুহূর্তে হাওড়া ব্রিজ দিয়ে চলাচল করছে, আর ঠিক তার নিচে রয়েছে আমরা। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হাওড়া ব্রিজের একদম তলদেশে। আপনারা দেখুন হাওড়া ব্রিজের তলদেশটা ঠিক কীরকম। আমরা উপর দিয়ে প্রত্যেকবার যাতায়াত করে থাকি, কিন্তু এই নিচের অংশটা ঠিক কীরকম হয় খুব দেখার ইচ্ছে ছিল, জানেন তো। এই পুরো পার্কটা যদি আপনারা দেখেন, এই যে হাওড়ার ব্রিজের যে তলদেশ, এই যে পুরো এরিয়াটা, এই দেখুন কি অসাধারণ একটা অভিজ্ঞতা। সত্যি গায়ে না কাঁটা দিয়ে উঠছে, মানে এইরকম যেটা বইয়ের পাতায় প্রত্যেকবার আমরা পড়ে এসেছি যে হাওড়া ব্রিজের তলদেশে কোনো রকম থাম্বা নেই, কী করে এটা বানানো হয়েছে। সত্যি আমরা প্রত্যেকে অবাক হয়ে যাই, আর সেই জিনিসটা আজকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আর আমাদের এই যে ক্রুজে যত মানুষ আছে ঠিক সকলে এই একটা জিনিসই ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। আর আস্তে আস্তে আমরা পার হয়ে এলাম এই হাওড়া ব্রিজের তলদেশ। হাওড়া ব্রিজের নিচ থেকে আমরা চলে এলাম নিমতলা ঘাটে। দূরে দেখতে পাচ্ছেন ওই যে চিতার আগুন কিন্তু এখনো জ্বলছে। মনটা বড্ড শান্ত হয়ে যায় এই জায়গাটায় এলে। আর এই যে নিমতলা ঘাট যেটা দেখলেন, এই জায়গাটা থেকে মানে এইখান থেকে দাহ করার পরে ঘাট ওই দিক দিয়ে হয়ে আসতে হয়। এখন এই ঘাটটা বন্ধ করে দিয়েছে। আর ঠিক তার পাশেই এই জায়গাটা দেখছেন, এই আমার হাতের সোজাসুজি যে গাছগুলো দেখতে পাচ্ছেন এবং লাইটিং যেটা দেখতে পাচ্ছেন, ওর ওপাশে রয়েছে হচ্ছে ভূতনাথ মন্দির। এই মুহূর্তে শ্রাবণ মাস চলছে, সেখানে তো মানুষের ভিড় হবেই। আর ঠিক তার আগেই রয়েছে যেখানে এগুলো লাগানো রয়েছে, লাইটিংগুলো লাগানো রয়েছে, এইটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিসৌধ। ঠিক এখানেই রয়েছে নিমতলা ঘাটে পোড়ানোর পর এই জায়গাটাতেই সমাধিস্থ করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। এই দুটো নিয়ে আমি আগে ভিডিও করেছিলাম,
তো চাইলে আপনারা একটু চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, ভিডিও দুটো এখনও রয়েছে, আমি দরকার হলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দুটো দিয়ে রাখবো। আর ঠিক তারপরে রয়েছে ভূতনাথ ঘাট। তো এই হচ্ছে এদিকে যে ঘাটগুলো ছিল সেইগুলো আপনাদের দেখানোর। এই যে দূরে আরও একটা ফেরি এগিয়ে যাচ্ছে, আর দূরে আপনারা এই যে আমার হাত বরাবর দেখুন যে বড় একটা শিবের মূর্তি দেখতে পাচ্ছেন। এই মূর্তিটা হচ্ছে আপনার শালকিয়ার যে 12 জ্যোতির্লিঙ্গ করা হয়েছে না, সেই জ্যোতির্লিঙ্গটা। আইরিটোলা ঘাট থেকে বাদাঘাট পেরিয়ে এই জ্যোতির্লিঙ্গের কাছে যেতে হয়। আমরা নিমতলা ঘাটের ওদিক থেকে ঘুরে ঘুরে এবার চলে এসেছি বাবুঘাটের দিকে, এবং বাবুঘাটে এই মুহূর্তে চলছে গঙ্গারতি। আমরা যথেষ্ট দূরে আছি জানেন তো, ওই জন্য আপনাদের অতটা পরিষ্কার করে দেখাতে পারছি না, মানে ক্যামেরাতে ধরা যাচ্ছে না। তবে আপনি যদি ক্রুজে থাকেন সেখান থেকে কিন্তু অনেকটাই দেখতে পাবেন এই গঙ্গারতিটা। এতক্ষণ নিচের থেকে আপনাদের বিভিন্ন দৃশ্য তো দেখালামই, চলুন এবার একটু উপর দিকে যাই এবং উপরে কতটা আনন্দ উপভোগ তারা করছে দেখায়। ওখানে কিন্তু অর্কেস্ট্রা রয়েছে, গান বাজনা চলছে, চলুন এবার সেদিকে একটু যাওয়া যাক। আচ্ছা, আগে আপনাদের বাবুঘাটের একটা এইদিকে না আর একটা ঘাটে কিন্তু গঙ্গারতি হচ্ছে, এটা আমি এক্স্যাক্ট বলতে পারছি না কি ঘাট, তবে এই ঘাটেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গঙ্গারতি চলছে। আচ্ছা, আপনাদের যদি কারো জানা থাকে যে এইটা কোন ঘাট, সেটাও কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে পারেন। অনেকেই যদি চিন্তা করেন যে এখানে টয়লেটের ব্যবস্থা আছে কিনা, টয়লেটের ব্যবস্থা অবশ্যই রয়েছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু টয়লেটটা। এই ঘাটে নামাতে নামাতে পুরো বেজে গেছে 7:40। এনারা কিন্তু টাইম একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইম, 10 মিনিট লেট করেছিল, 10 মিনিট লেটেই নামিয়েছে। তো আজকের এই ক্রুজ ভ্রমণ এতটুকুই, বেশ সুন্দর মনোরম একটা পরিবেশে আপনি এই পুরো ভ্রমণটা করতে পারবেন এবং খুব ভালো একটা অভিজ্ঞতা আপনাদের হবে, এইটুকু আমি বলতে পারি। যদি ক্রুজে কারোর সঙ্গে দেখা হয়ে থাকে, তারাও যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপ্লোর বাংলার সাথে থাকুন, আর সাথে থাকার জন্য ছোট্ট করে সাবস্ক্রাইবটা করে দেবেন।